দেখো তো এখন আওয়াজ হচ্ছে নাকি? তবে দেখো, আমাদের আগের দিনে একটা ডিআই বাকি ছিল। এই ডিআইটাতে দেখো কি বলছে। থ্রি ফ্রেন্ডস PQR started started from point A at same time running towards point B। মানে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এর দিকে তিনজন ফ্রেন্ডস যাত্রা শুরু করেছে। ঠিক আছে? Q and R together on same car running at 72 km/h while P alone on bicycle। ঠিক আছে? At of y km/h। ঠিক আছে? Somewhere between point A and B R leave from the car। আচ্ছা, ধরলাম Q আর R গাড়ি করে যাচ্ছিল। ধরলাম এরকম একটা পয়েন্ট আছে PQR তো আছে, তাহলে একটা কাজ করি, এখানে পয়েন্টটা নিয়ে নি M। এরকম একটা পয়েন্টে আর গাড়ি থেকে বেরিয়ে গেল, আর অ্যালোন যাত্রা শুরু করলো। আর অ্যালোন যাত্রা শুরু করলো কোথা থেকে? এম এর থেকে। ঠিক আছে? রানিং টুয়ার্ডস বি অ্যাট এ স্পিড অফ y km/h। এটা তো মিড পয়েন্ট বলিনি আমি। এটা কি তোমার মিড পয়েন্ট মনে হচ্ছে? ঠিক আছে, তাহলে আমি আরেকটুখানি সরিয়ে দিই। এটা কি মিড পয়েন্ট যদি মনে হয়ে থাকে তাহলে আমি এটাকে সরিয়ে দিই। অবশ্যই মিড পয়েন্ট না এটা। ধরে নিলাম এরকম একটা পয়েন্টে গিয়ে আর গাড়ি থেকে বেরিয়ে গেল এবং একা একা যাত্রা শুরু করলো। ঠিক আছে? at a speed of y km/h। ঠিক আছে? while at same time Q changes his direction and meets P on the way। আচ্ছা, P কিসে যাচ্ছিল? P যাচ্ছিল বাইসাইকেলে। এবার আর কে ইনস্ট্যান্ট আর যখন নেমে গেল, সাথে সাথে কিউ কি করলো? কিউ আবার পেছনের দিকে যাত্রা শুরু করলো। পেছনের দিকে যাত্রা শুরু করে ধরে নিলাম এরকম একটা পয়েন্ট এন এর কাছে এসে পি এর সঙ্গে কিউ এর দেখা হলো। ঠিক আছে? এবার কিউ বলল যে তারা একসঙ্গে, এবার যখন দেখা হলো তখন কিউ পি কে বলল তুই বাইসাইকেল ছেড়ে দে, গাড়িতে চলে আয়। তাহলে এবার দুজন মিলে ওরা গাড়িতে যাত্রা শুরু করলো। কারণ এখানে বলেনি যে গাড়িকে ছেড়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে যে আর লিভ ফ্রম দ্য কার, আর গাড়ির থেকে বেরিয়ে গেছে, কিউ কিন্তু বেরোয়নি। এবার যখন বলেছে বোথ রানিং টুয়ার্ডস অ্যাট পয়েন্ট বি, তার মানে কি? তার মানে কিউ পি কে নিয়ে বি এর দিকে যাত্রা শুরু করলো। ঠিক আছে? অ্যাট দ্য এন্ড ইট ওয়াজ ফাউন্ড দ্যাট PQR রিচড সাইমালটেনিয়াসলি। যখন শেষে দেখা গেল যে পি, কিউ আর আর একসাথে ডেস্টিনেশনে পৌঁছেছে। ঠিক আছে? একসাথে ডেস্টিনেশনে পৌঁছেছে। স্পিড অফ আর ইজ 1/6 অ্যাজ দ্য স্পিড অফ কার। স্পিড অফ কার কত ছিল? স্পিড অফ কার ছিল 72 km/h। তাহলে গাড়ির স্পিড যদি 72 km/h হয়, তার 1/6 কত? 12। তাহলে 12 km/h কার স্পিড ছিল? আর এর স্পিড ছিল। এবার আর এর স্পিডকে আমরা কি দিয়ে ডিনোট করেছি? আর এর স্পিডকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করেছি। তাহলে আমি বলতে পারি যে ওয়াই ইকুয়ালস টু 12 km/h। ঠিক আছে? আর তার মানে পিও বাইসাইকেলে ওয়াই km/h যাচ্ছিল, তাহলে পিও তোমার 12 km/h যাচ্ছিল। ঠিক আছে? এবার কি বলছে? ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি 720 কিলোমিটার। এই টোটাল যে ডিস্টেন্সটা আছে, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে তোমার 720 কিলোমিটার। এই টোটাল ডিস্টেন্সটা 720 কিলোমিটার। ঠিক আছে? এইটা তোমাকে বলে দিয়েছে। এইখান থেকে তোমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে। তার আগে আমাকে এটাকে তোমার ডিসক্লোজ করতে হবে, এখান থেকে আমি কি কি বার করতে পারি। দেখো, আমরা এইটুকুনি জানি যে যখনই লেখা আছে যে থ্রি ফ্রেন্ডস স্টার্ট ফ্রম পয়েন্ট এ
অ্যাট এ সেম টাইম, তার মানে ওভারঅল জার্নিতে তারা একসঙ্গে যাত্রা শুরু করছে, একসঙ্গে যাত্রা শেষ করছে। তার মানে কি, টাইমটা তাদের কাছে কনস্ট্যান্ট। আর টাইম যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি জানি? তাহলে আমরা জানি যে ডিস্টেন্স ইজ প্রপোর্শনাল টু স্পিড। ঠিক আছে, যাই হোক, এইবার আমি কি করে করতে পারি? আমি সিঙ্গেল পার্সন দিয়ে করব। দুজন পার্সন একসঙ্গে কতটা গেছে সেটা আমার পরে এমনি বেরিয়ে যাবে। সবসময় এরকম থাকলে সিঙ্গেল পার্সন দিয়ে করবো। আমি ধরলাম যখন আর গাড়ি থেকে নামলো, গাড়ি থেকে নেমে যেটুকুনি পথ 12 কিলোমিটার পার আওয়ারে গেল, সেইটুকুনি পথের ডিস্টেন্স ধরলাম a কিলোমিটার। সেইটুকুনি পথের ডিস্টেন্স ধরলাম a কিলোমিটার। আর যখন যখন পি এর থেকে বাইসাইকেলে যাত্রা শুরু করলো কিউ এর সঙ্গে মিট করার আগে পর্যন্ত, সেইটুকুনি ডিস্টেন্স আমি ধরলাম বি কিলোমিটার। ঠিক আছে, এইটুকুনি আমি ধরলাম। তাহলে এবার আমি কি করতে পারি? এবার আমাকে যখন টাইম কনস্ট্যান্ট বলেছে, তাহলে টাইমকে রেসপেক্ট করে আমাকে জিনিস বের করতে হবে। কি করে বের করব? এটা একটু লজিক্যাল আছে, ভালো করে ভাববে, চিন্তা ভাবনার অনেকটা ডিপে যেতে হবে। যেরকম সবসময় সিঙ্গেল দিয়ে করবে, সিঙ্গেল দিয়ে যদি আমি শুরু করি, যে সময়ে, আমার কথাটা রিপিট করছি, যে সময়ে আর গাড়ি থেকে নেমে হেঁটে 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে বিতে পৌঁছালো, সেই সময়ে কিউ কি করলো? কিউ ব্যাক করে পি কে নিল সাথে, পি কে সাথে নিয়ে তারপরে সেই সেম সময়ে বিতে পৌঁছালো। তার মানে আমি বলতে চাইছি, আমার কথার অর্থ হচ্ছে, যেহেতু টাইম কনস্ট্যান্ট, আর যে টাইমে 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে এ কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করলো, সেই টাইমে কিউ কি করেছে? সেই টাইমে কিউ প্রথমে 720 মাইনাস এ মাইনাস বি এত কিলোমিটার ডিস্টেন্স গেছে। এত কিলোমিটার ডিস্টেন্স বলতে এইটুকুনি ডিস্টেন্স, 720 মাইনাস এ মাইনাস বি, এতটা ডিস্টেন্স গেছে একা। আবার সেই সেম টাইমে সে পি কে নিয়ে টোটাল এতটা ডিস্টেন্স কভার করেছে। সেম টাইমে সে পি কে নিয়ে, এটা কিন্তু টাইমই বলছি, এটা কিন্তু টাইমের রেসপেক্টে বলছি, সেই সেম টাইমে সে পি কে নিয়ে কিউ আর পি একসাথে কত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে? 720 মাইনাস বি কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে। 720 মাইনাস বি মানে, যদি আমি এইটুকুনি পোর্শনকে বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পড়ে থাকছে? 720 মাইনাস বি মানে 720 প্লাস এ, সরি, এইটুকুনি ডিস্টেন্স পড়ে থাকছে। 720 মাইনাস বি মানে এইটুকুনি ডিস্টেন্স, 720 মাইনাস বি মানে এইটুকুনি ডিস্টেন্স। তার মানে কি, যে সময়ে আর এম পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, সেম সময়ে কিউ প্রথমে একা পিছনে এসছে 720 মাইনাস এ মাইনাস বি কিলোমিটার, দেন পি কে নিয়ে সেম সময়ে সে এন পয়েন্ট থেকে বি পয়েন্টে এসেছে। এইটা টোটালটা টাইমের রেসপেক্টে করলাম। যদি টাইমের রেসপেক্টে করি, তাহলে টাইমকে আমরা কি করে বার করি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আর প্রথমে কত কিলোমিটার গেছে? এ কিলোমিটার। কত স্পিডে গেছে? 12 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছে। ইকুয়ালস টু, এটা টাইম, ইকুয়ালস টু কিউ কি করেছে? কিউ 720 মাইনাস এ মাইনাস বি কিলোমিটার এসছে কত কিলোমিটার স্পিডে? 72 কিলোমিটার স্পিডে। ঠিক আছে, সাথে নিয়ে কাকে গেছে? সেম সময়ে সে পি কে নিয়ে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে? 720 মাইনাস বি কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে। তখন তাদের গতিবেগ কত? কারণ তখন পি বাইসাইকেল ছেড়ে গাড়িতে উঠে গেছে, তাহলে তখন তাদের গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। বলো, এইটুকুনি বুঝতে পেরেছো? তাহলে এবার যদি আমি এটাকে সলভ করলে আমার এখানে কি, 12 দিয়ে কেটে দাও, 6 6। এবার ঠিক আছে,
তাহলে এবার তাহলে এখানে কি হচ্ছে 6a ইকুয়ালস টু 720 720 করলে কত আসছে 1440 মাইনাস a মাইনাস 2b। ঠিক আছে, তাহলে এইবার এই এটা যদি লেফট হ্যান্ড সাইডে তাহলে কি আসছে 7a প্লাস 2b ইকুয়ালস টু 1440। এটা একটা ইকুয়েশন বেরোলো। হ্যাঁ বলো, এটা আমাদের একটা ইকুয়েশন বেরোলো, বলো। এইবার একটা ইকুয়েশন দুটো ভ্যারিয়েবল, তার মানে তোমার এখানে আরেকটা ইকুয়েশনও হবে। তাহলে আরেকটা ইকুয়েশনে কি করে আমি আসবো, আবার সিঙ্গেল ধরবো। এবার একবার আর থেকে ধরলাম, এবার পি থেকে ধরবো। এবার যদি আমি আলাদা কালি ইউজ করি, দেখো কি বলছে, দেখো কি বলছে, পি যে সময়ে টাইম, পি যে সময়ে এ থেকে এন ডিস্টেন্স ট্রাভেল করেছে, পি যে সময়ে এ থেকে এন ডিস্টেন্স ট্রাভেল করেছে, সেই সময়ে কিউ আর আর প্রথমে একসাথে এ থেকে এম ডিস্টেন্স ট্রাভেল করেছে, তারপরে আবার কিউ ব্যাকওয়ার্ডে এসে এম থেকে এন ডিস্টেন্স ট্রাভেল করেছে। বলো, বুঝতে পেরেছো আমার কথা? পি যে সময়ে এইটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে, এই সময়ে কিউ আর আর প্রথমে এম পর্যন্ত গেছে, এম পর্যন্ত গিয়ে আবার কিউ এম থেকে এন ডিস্টেন্স ট্রাভেল করে সাথে সাথে এসছে। কারণ যা হচ্ছে এখানে কোনো জায়গায় কোনো গাড়ির কোনো হল্ট নেই, যখন হল্ট নেই তখন আমরা স্ট্যান্ডার্ড সিচুয়েশন ধরবো। আমরা ভাববো না যে গাড়ি থেকে নামতে একটু দাঁড়াতে হলো, ওইসব ভাববো না। মানে একেবারে সাউথের মুভির মতো একদম, মানে গাড়ির জানলা দিয়ে ঝাঁপ দিল, সঙ্গে সঙ্গে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট, 1 সেকেন্ডেরও দেরি না। ঠিক আছে, তাহলে যে সময়ে পি এ থেকে এন ডিস্টেন্স ট্রাভেল করেছে, সেই সময়ে কিউ আর মিলে এম পর্যন্ত গেছে প্রথমে, তারপরে আর কে ড্রপ করে কিউ আবার ব্যাকওয়ার্ডে এন পর্যন্ত এসছে সেই সময়। বলো, বুঝতে পেরেছো এইটুকুনি আমার কথা? তাহলে আমি এবার এটাকে যদি আমি সলভ করি, তাহলে পি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, বি কিলোমিটার, স্পিড ছিল কত 12 কিলোমিটার পার আওয়ার। কিউ আর আর মিলে কত ডিস্টেন্স ট্রাভেল করেছে, কিউ আর আর মিলে একসঙ্গে 720 মাইনাস এ, এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। কারণ এ কে গেছে, এ ডিস্টেন্স শুধু আর গেছে, তাহলে আর কে যদি আমি বাদ দিই, তাহলে কিউ আর একসঙ্গে 720 মাইনাস এ ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে 720 মাইনাস এ বাই 72 প্লাস কিউ একা কতটা গেছে, কিউ একা গেছে 720 মাইনাস এ মাইনাস বি বাই 72। তাহলে এবার যদি কাটাকুটি করি, তাহলে এখানে 6, এখানে 6, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 6b ইকুয়ালস টু 720 1440 মাইনাস 2a মাইনাস বি। ঠিক আছে, তাহলে মাইনাস 2a মাইনাস বি। তাহলে এবার এটা যদি তোমার লেফট হ্যান্ড সাইডে যায়, এটা লেফট হ্যান্ড সাইডে গেলে তোমার কি আসছে 7b প্লাস 2a ইকুয়ালস টু 1440। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। বলো, বুঝতে পেরেছো? তাহলে এবার ফার্স্ট ইকুয়েশন আর সেকেন্ড ইকুয়েশনের মধ্যে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমি একদিকে তোমার 2 দিয়ে গুণ করছি, একদিকে 7 দিয়ে গুণ করছি। ঠিক আছে, একদিকে 2 দিয়ে গুণ করছি, একদিকে 7 দিয়ে গুণ করছি। তা 2 দিয়ে গুণ করলে 7 দুগুণা 14a প্লাস 4b ইকুয়ালস টু 4 দুগুণে 8, 4 14 দুগুণে 28, 2880।
7 দিয়ে গুণ করলে 7 7 49 বি, 7 দুগুণা 14 এ ইকুয়ালস টু 2880। ঠিক আছে, সরি 2880 না, এটা তো চেঞ্জ হবে। চার 7 28 8 হাতে হচ্ছে 2, 7 14 98 100। ঠিক আছে, তাহলে এবার যদি বিয়োগ করি, এটা এটা কেটে গেল, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে এখান থেকে যদি বাদ দাও তাহলে তোমার কত আসছে 45B ইকুয়ালস টু 0 0 2 2 আর 1 3 7। ঠিক আছে, তাহলে এবার যদি কাটো 5 নং 45, মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে ওর জন্য মাইনাস আর লিখিনি। 5 নং 45 একবার 9 দিয়ে কাটো, 5 নং 45 8 নং 72 দুটো শূন্য, তাহলে বি ইকুয়ালস টু কত? বি ইকুয়ালস টু 5 কুড়ি 100 ইন্টু 20, তাহলে বি ইকুয়ালস টু তোমার 160। বি ইকুয়ালস টু তোমার 160 কিলোমিটার। তাহলে বি যদি 160 কিলোমিটার হয়, যে কোনো একটাতে বসিয়ে দাও। তাহলে প্রথম ইকুয়েশনে বসায়, তাহলে 7A ইকুয়ালস টু 1440 মাইনাস 320, তাহলে এখান দিয়ে কত আসছে 0 2 1 1, 7 দিয়ে যদি কাটো এ ইকুয়ালস টু 7 ষোলং 112 160, তাহলে এও যা বিও তাই, তার মানে আমি বলতে পারি এ ইকুয়ালস টু বি। ঠিক আছে, এখান থেকে আমি বলতে পারি এ ইকুয়ালস টু বি। ঠিক আছে, তাহলে এবার তার মানে কি বি ইকুয়ালস টু 160, এ ইকুয়ালস টু 160, তাহলে এম থেকে এন কত হবে? এম থেকে এন 720 মাইনাস 320 ইকুয়ালস টু কত হয়ে যাবে 004। 400 কিলোমিটার কিউ একা যাতায়াত করেছে। ঠিক আছে, 400 কিলোমিটার কিউ একা যাতায়াত করেছে, 160 কিলোমিটার পি একা যাতায়াত করেছে, 160 কিলোমিটার কিউ একা যাতায়াত করেছে, আর কিউ একা যাতায়াত করেছে 400 কিলোমিটার। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন কি বলেছে, ফাইন্ড অ্যাট হোয়াট ডিস্টেন্স বিপিকিউ মিটস। কোন ডিস্টেন্সে বিপিকিউ মিটস? আচ্ছা, অ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম পয়েন্ট বি, ফ্রম পয়েন্ট বি পি কিউ মিটস। ঠিক আছে, পি অ্যান্ড কিউ মিটস মানে পয়েন্ট বি থেকে কত ডিস্টেন্সে পি আর কিউ একে অপরকে মিট করেছে। তাহলে পয়েন্ট বি থেকে 720 মাইনাস বি ডিস্টেন্সে মিট করেছে, তাহলে 720 মাইনাস 160 যদি করো 0 6 560 কিলোমিটার ডিস্টেন্সে পি আর কিউ একে অপরকে মিট করেছে। বুঝতে পেরেছো কি করে বললাম? কারণ পয়েন্ট বি থেকে 560 কিলোমিটার দূরত্বে গিয়ে কিউ পি কে গাড়িতে উঠিয়েছে, তাহলে কখন মিট করেছে? 560 কিলোমিটার ডিস্টেন্সে। বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেন বলছে ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই কার। কার কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে? আচ্ছা, প্রথমে কার কতটা গেছে? প্রথমে কার গেছে 720, প্রথমে কার গেছে এম পর্যন্ত। এম পর্যন্ত আমরা কি বলি? 720, সরি প্রথমে কার গেছে 720 মাইনাস এ কিলোমিটার, তারপরে আবার ব্যাক করেছে 720 মাইনাস এ মাইনাস বি কিলোমিটার, তারপরে আবার গেছে 720 মাইনাস বি কিলোমিটার। তাহলে একটু আগে দেখলাম যখন আমি 160 বিয়োগ দিচ্ছি তখন আমার এটা কি আসছে 560, 160 যখন 720 দিয়ে বিয়োগ দিচ্ছি তখন এটা আসছে আমার 560, তাহলে 560 প্লাস এটা আমার কত 400 আমরা বের করেছি,
আবার 560। তাহলে টোটালে কার কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে? 0, 6 6 12, 2, 5 1 6, 6 4 10, 10 5 15, 1520 কিলোমিটার ডিস্টেন্স কে ট্রাভেল করেছে? কার ট্রাভেল করেছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? 1520। অপশন ডি ইজ আওয়ার অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? দেখো কি বলছে এখানে, এই কোয়েশ্চেনটাতে দেখো কি বলছে। বলছে যে, দেখো কি বলছে, read the following information carefully and answer the questions based on it. Table given below shows the partial information about the elements of two series. Series মানে নাম্বার সিরিজ, P and Q দুটো সিরিজ আছে, একটা হচ্ছে P একটা হচ্ছে Q, তার ভেতরে পার্শিয়াল ইনফরমেশন দেওয়া আছে। পার্শিয়াল ইনফরমেশন মিনস তোমার কিছু কিছু তুমি জানো, কিছু কিছু তুমি জানো না। পার্শিয়াল ইনফরমেশন মানে কিছু কিছু তোমার জানা আছে, কিছু কিছু অজানা আছে। যেরকম এখানে অনেকগুলো ভ্যারিয়েবল দেওয়া আছে। সেকেন্ড টার্ম অফ পি মানে জেড, সেকেন্ড টার্ম অফ পি মানে এই যে জেড এর কথা বলছে, জেড মাইনাস ফার্স্ট টার্ম অফ কিউ মানে 40 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2y প্লাস 1, এইটুকুনি আমাকে দিয়ে দেওয়া আছে। তাহলে সিরিজটাকে আমি ডিকোড করার চেষ্টা করি। দেখো কি কি আছে এখানে। এখানে ধরলাম এটা হচ্ছে তোমার এক্স 36 60 72 96 108 n 144। দেখো এর ডিফারেন্স কত, কারণ খুব ক্লোজলি রিজেম্বলস করছে। এর ডিফারেন্স হচ্ছে তোমার 24, এর ডিফারেন্স কত 12, এর ডিফারেন্স কত 24, এর ডিফারেন্স কত 12। তার মানে এখানেও ডিফারেন্স 24 হওয়ার কথা। তার মানে আমার এন এর ভ্যালু কি হয়ে যাবে? এন এর ভ্যালু হয়ে যাবে 108 প্লাস 24, হুইচ ইজ ইকুয়ালস টু 132, 132। তাহলে এখান থেকে আমি 40 মাইনাস ওয়াই এর ভ্যালুও বার করতে পারবো। তাহলে 36-এর থেকে যদি তুমি 12 বিয়োগ দাও, 36-এর থেকে 12 বিয়োগ দিলে তোমার কত থাকছে? 24, ঠিক আছে, ইকুয়ালস তোমার কি আছে? 40 মাইনাস ওয়াই। তাহলে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে 16। ওয়াই এর ভ্যালু বেরোলো, এন এর ভ্যালু বেরোলো কত? 132, ঠিক আছে। তাহলে ওয়াই এর ভ্যালু যখনই 16 বেরিয়ে গেল, তখন এই যে নোটে যেটা দিয়েছে এটা আমি অ্যাপ্লাই করে দেখি। তাহলে 40 মাইনাস 16, 40 মাইনাস ওয়াই মানে এই যে 24 বেরিয়ে গেছে, তাহলে আমি এটাকে ডাইরেক্ট 24 বলবো, ইকুয়ালস টু 16 দুগুণা 32, 32 আর 1 33। তাহলে জেড ইকুয়ালস টু কত? তাহলে এখান থেকে আমি বলতে পারি জেড ইকুয়ালস টু 33 প্লাস 24, হুইচ ইজ ইকুয়ালস টু 57। জেড ইকুয়ালস টু আমার আসলো 57। তাহলে এবার সিরিজটা কেমন হবে? এবার সিরিজটা এখানে এরকম হবে 48 57, 5 80, 80 আর 2 82, 73 মাইনাস এম কে জিজ্ঞাসা চিহ্ন দিলাম, 252 421 710 1071, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানেও তোমার দ্বিগুণের থেকে কম সব, ঠিক আছে, দ্বিগুণের থেকে সব কম। তাহলে তুমি একটা কাজ করো, ডিফারেন্স নিয়ে দেখো। ডিফারেন্স নিলে তোমার এখানে কি আসছে? 9 ঘর 4 রাখে, এটা 9 আসছে। এখানে কত আসছে? 5 ঘর 5 রাখে 6 25, এটা জানো না, এটা জানো না। এটা কত আসছে? 9 ঘর 5 রাখে 6, 6 ঘর 2 রাখে 3 1 ঘর। এটা কত? 9 ঘর 2 রাখে 3, 8 ঘর 4 রাখে 5 2 ঘর। এটা কত? 1 ঘর 6 ঘর 3 ঘর। তাহলে এটা কি আসছে আমার? 19 স্কোয়ার, এটা 17 স্কোয়ার, এটা 13 স্কোয়ার। তার মানে এটা কত কত স্কোয়ার হওয়ার কথা ছিল? 11 স্কোয়ার। প্রাইম নাম্বারের স্কোয়ার চলছে। তাহলে এটা যদি 11 স্কোয়ার হয়, এটা যদি 11 স্কোয়ার হয়, তাহলে তোমার 252 থেকে 121 বিয়োগ দাও, 121 বিয়োগ দিলে
131 কার ভ্যালু 73 মাইনাস এম এর ভ্যালু, তাহলে এম এর ভ্যালু কত হয়ে যাবে? এম এর ভ্যালু হয়ে যাবে 131 মাইনাস 73, হুইচ ইজ ইকুয়ালস টু 8 ঘর 7 একে 8, 5 ঘর 58। তাহলে এম ইকুয়ালস টু আমার কত বেরোলো? এম ইকুয়ালস টু আমার বেরোলো 58। এবার কোয়েশ্চেনে আমার কি বলেছে? কোয়েশ্চেনে আমার বলেছে যে m প্লাস 77 ইজ এ পারফেক্ট স্কোয়ার। তাহলে 58 এর সঙ্গে যদি তুমি 77 যোগ করো, 8 এর সাথে 15, 5 হাতে থাকছে 1, 7 একে 8, 8 5 13, 135 ইজ এ পারফেক্ট স্কোয়ার। নো। n মাইনাস 7, n মাইনাস 7 কত আসছে? n মাইনাস 7 132 মাইনাস 7 মানে 125। তাহলে 125 ইজ এ পারফেক্ট কিউব। yes 125 ইজ এ পারফেক্ট কিউব, এটা ট্রু। আর y ইকুয়ালস টু 24 এটাও ভুল। তাহলে খালি অনলি সেকেন্ড ট্রু হচ্ছে না, অনলি সেকেন্ড, সেই অনুযায়ী নান অফ দিস হওয়ার কথা। তবু আর একবার দেখি, কারণ অ্যান্সারে তোমার এখানে 1 and 2 দেওয়া আছে। তাহলে এখানে নান অফ দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, 58 এর সঙ্গে 77 যোগ করলে আমাদের 135 আসছে। নান অফ দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, আর নেক্সট এটা দেখো কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ জেড। আমাদের জেড এর ভ্যালু আগেই বেরিয়েছে 57, তাহলে এটা আমাদের অপশন সি হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এ 6 ডিজিট নাম্বার, নাম্বারটা কি? 9z6y56 exactly divisible by 88 where y is the minimum possible number, y হচ্ছে লোয়েস্ট নাম্বার। আচ্ছা, আমি তোমাদের একবার অনেক আগে ডিভিজিবিলিটি শিখিয়েছিলাম, সেখানে বলেছিলাম 88 দিয়ে যদি ডিভিজিবিলিটি চেক করতে বলে তাহলে আমরা কার কার চেক করবো, সেটাকে আমরা দুটো কোপ্রাইম নাম্বারে ভেঙে নেব। কোপ্রাইম নাম্বারে ভেঙে নিলাম 8 × 11। 8 এর ডিভিজিবিলিটি আমরা কি করে চেক করি? কোনো নাম্বারের লাস্টের 3টে ডিজিট যদি 8 দিয়ে ডিভিজিবল হয় তবে পুরো নাম্বারটি 8 দিয়ে ডিভিজিবল। তাহলে এখানে লাস্টের 3টে ডিজিট কি আছে? y56, আর এখানে বলে দিয়েছে y ইজ দ্য মিনিমাম পসিবল। তাহলে আমরা y এর পসিবিলিটি কি কি ধরবো? 1 0 1 2 3 4 5 6 7 8 9, এই কটা হতে পারে y এর ভ্যালু, এছাড়া তো আর কিছু হবে না, কারণ y ইজ এ সিঙ্গেল ডিজিট নাম্বার। সবসময় মনে রাখতে হবে, ডবল ডিজিট হলে কিন্তু হবে না, সিঙ্গেল ডিজিট নাম্বার। তাহলে মিনিমাম পসিবল মানে আমি আগে 0 ধরে দেখবো, 0 ধরে কি আমি এইটাকে আমি 8 দিয়ে ভাঙতে পারছি? ডিভিজিবল হচ্ছে? হ্যাঁ, যদি আমি 056কে 8 দিয়ে ভাঙি তাহলে 7 আসছে। তার মানে আমি আর কোনো দিকে তাকাবো না, কারণ আমাকে বলেই দিয়েছে মিনিমাম পসিবল। তাহলে y এর ভ্যালু আমার কত চলে আসলো? y এর ভ্যালু আমার চলে আসলো 0। y এর ভ্যালু যখন 0 আসলো, এবার 11 এর ডিভিজিবিলিটি আমি কি করে চেক করব? 11 এর ডিভিজিবিলিটি আমরা কি করে চেক করি? আমরা অল্টারনেট ডিজিটগুলোকে যোগ করে তাদের ভেতরে বিয়োগফল দেখি, সেটা 0 অথবা 11 এর মাল্টিপলে যাচ্ছে নাকি, ডিভিজিবল হচ্ছে নাকি। তাহলে অল্টারনেট ডিজিটগুলোকে যোগ করি, তাহলে 9 আর 6, 9 প্লাস 6 প্লাস 5 মাইনাস জেড প্লাস y এর ভ্যালু 0 প্লাস 6 ইকুয়ালস টু, প্রথমে 0 দেখে দেখি, তাহলে 9 আর 6 15, 15 আর 5 20, 20 মাইনাস জেড মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? জেড ইকুয়ালস টু 14। কিন্তু এটা কি হবে? এটা হবে না, কারণ জেড ইজ এ সিঙ্গেল ডিজিট নাম্বার। তাহলে জেড ইকুয়ালস টু 14 হবে না। তাহলে এখানে 0-র বদলে আমি এবার 11 রেখে দেখব, কারণ 0 অথবা 11-র মাল্টিপলে যাবে। তাহলে 11 রেখে দেখলে 9 আর 6 15, এটা তো তোমার 20 মাইনাস জেড মাইনাস 6 ইকুয়ালস টু
11, তাহলে জেড 14 মাইনাস জেড ইকুয়ালস টু 11, তাহলে জেড ইকুয়ালস টু আমার কত চলে আসছে 3, এটা সিঙ্গেল ডিজিট নাম্বার, এটা আমার হতে পারে। আর একটা দেখি 22, তাহলে আমি 22 যদি চেক করি তাহলে 14 মাইনাস জেড ইকুয়ালস টু 22, তাহলে এখানে আবার জেড এর ভ্যালু কি চলে আসবে, নেগেটিভে চলে আসবে, তার মানে আমার এটাও হবে না। তার মানে আমার জেড এর অ্যাকচুয়াল ভ্যালু কত, জেড এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 3, ঠিক আছে। ফাইন্ড দ্য রিমাইন্ডার অফ 12 জেড, 12 জেড মানে 12 ইন্টু 3 মানে 36 12 জেড 36 ইজ ডিভাইডেড বাই 36 কে কত দিয়ে 36 ইজ ডিভাইডেড বাই ওয়াই প্লাস 4 প্লাস এল প্লাস জেড, মানে 0 36 কে আমি কত দিয়ে ভাগ করছি, 0 প্লাস 4 প্লাস এল প্লাস 3 এটা দিয়ে ভাগ করছি। হোয়ার L is HCF of A and B and both A and B are consecutive positive integer। এবার এই A আর B কে আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি তোমাকে। HCF বের করছি, সব সময় মনে রাখবে টু কনজিকিউটিভ মানে পরপর, পজিটিভ ইন্টিজারের HCF আমাদের এক হয়। কেন এক হয়, দুটো কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার 2 3, এদের HCF কত হবে 1। দুটো কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার 15 16, এদের HCF কত হবে 1, কারণ এদের ভেতরে কিছু কমনই থাকবে না। দুটো কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার 24 25, এদের HCF কত 1। এরকম পৃথিবীতে যে কোনো এক্সাম্পল নাও 100 101, এদের HCF কত হবে 1। যে কোনো এক্সাম্পল নাও, প্রত্যেক এক্সাম্পলে কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজারের HCF আমার 1 আসবে। তাহলে আমি যদি, তাহলে এল এর ভ্যালু আমার কত আসছে, এল ইজ দ্য HCF অফ বোথ এ অ্যান্ড বি, বোথ এ অ্যান্ড বি আর কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স, তার মানে আমার এল এর ভ্যালু আসছে 1, তাহলে এল এর ভ্যালু আমার 1 আসছে। তাহলে 36 কে আমি কত দিয়ে ভাগ করছি, 36 কে আমি 4 প্লাস 3 7 7 আর 8 দিয়ে ভাগ করছি, তাহলে 4 8 32 4, তাহলে আমাদের রিমাইন্ডার কত থাকছে, রিমাইন্ডার থাকছে 4, রিমাইন্ডার থাকছে 4, তাহলে নান অফ দিস ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? কালকে আমরা রিজনিং আলোচনা, দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, a 5 digit number n equals to 17z5y exactly divisible by 15, 15 দিয়ে ডিভিজিবল। এবার 15 কে তুমি যদি দুটো কোপ্রাইম নাম্বারে ভাঙো 3 আর 5, তাহলে 3 আর 5 এর ডিভিজিবিলিটি চেক করব, যেখানে বলে দিয়েছে আমাকে z is greater than y, ঠিক আছে। তাহলে z is greater than যদি y হয়, 5 দিয়ে ডিভিজিবল হতে গেলে আমার কি কি হতে হবে, 5 দিয়ে যদি ডিভিজিবল হতে হয়, পুরোটা পড়ি, where z is greater than y, a equals to when 4 to the power 67 divided by z minus y plus 1 remainder is r, ঠিক আছে। find the value of r plus 1, r plus 1 এর ভ্যালু বার করতে হবে, where both z and y are maximum possible ভ্যালু বার করতে হবে। b equals to number of all possible values of n, মানে কতগুলো পসিবল ভ্যালু আছে n এর জন্য। আচ্ছা, n এর জন্য কতগুলো পসিবল ভ্যালু আছে, মানে বলতে চেয়েছে যে এখানে y কে যদি আমি 5 এর ডিভিজিবিলিটি চেক করি, 5 এর ডিভিজিবিলিটি কি করে চেক করব, y কে আমি কি হতে হবে 0, আর একটা y কে কি হতে হবে 5, তাহলে একবার 0 একবার 5, তাহলে এবার z এর ডিভিজিবিলিটি আমি চেক করব সেই অনুযায়ী। z কে কি করে বার করব, z কে বার করব 3 এর ডিভিজিবিলিটি দিয়ে। 3 এর ডিভিজিবিলিটি কি, মানে সবকটা ডিজিটের যোগফল
আমার 3 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে 7 আর 1 8, 8 5 13, একবার ওয়াইকে 0 ধরেছি, একবার ওয়াইকে 0 ধরাতে তাহলে 13, 13-র সঙ্গে কত যোগ করলে আমি জেড এর ভ্যালু পাবো, প্লাস এটা সিঙ্গেল ডিজিটই থাকবে। 13-র সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে আমি জেড এর ভ্যালু 3 দিয়ে বিভাজ্য, 13 আর 2 15। 13-র সঙ্গে যদি আমি 5 যোগ করি, জেড এর ভ্যালু যদি 5 ধরি তাহলেও এটা তোমার 3 দিয়ে বিভাজ্য। 13-র সঙ্গে যদি আমি 8 যোগ করি, 13 আর 8 21, 13-র সঙ্গে যদি আমি 8 যোগ করি তবেও এটা 3 দিয়ে বিভাজ্য। তাহলে জেড এর ভ্যালু জেড আর ওয়াই এর পসিবলস ভ্যালুস এই ক্ষেত্রে কটা বেরোলো? 3টে। জেড আর ওয়াই এর পসিবল ভ্যালুস, এখানে বলছে অল পসিবল ভ্যালুস, জেড আর ওয়াই এর পসিবল ভ্যালুস বেরোলো 3টে। এই ক্ষেত্রে দেখি যখন ওয়াই 5, 5 5 10, 10 আর 8 18, 18-র সঙ্গে কত যোগ করলে সেটা 3 দিয়ে ডিভিজিবল, কারণ 18 প্লাস জেড আছে, ঠিক আছে? তাহলে 18 প্লাস জেড, তাহলে জেড এর ভ্যালু যদি তোমার 3 হয়, জেড এর ভ্যালু যদি 3 হয় তবে এটা 21 হচ্ছে। জেড এর ভ্যালু যদি 4 হলো মানে 5 6, জেড এর ভ্যালু যদি 6 হয় তবে এটা 24 হচ্ছে। জেড এর ভ্যালু যদি 9 হয়, জেড এর ভ্যালু যদি 9 হয়, কারণ সিঙ্গেল ডিজিট হবে, জেড এর ভ্যালু যদি 9 হয় তবে এটা 27 হচ্ছে। তার মানে এই 3টে ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু যখন 5, তখন এই জেড এর এই 3টে ভ্যালুর জন্য এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে অল পসিবল ভ্যালুস অফ এন, অল কতগুলো ভ্যালু আছে পসিবল, কতগুলো পসিবল ভ্যালু আছে? 1 2 3 4 5 6, 6টা পসিবল ভ্যালু আছে। তাহলে বি এর ভ্যালু কত? বি ইকুয়ালস টু কত হয়ে গেল? 6, ঠিক আছে? বি ইকুয়ালস টু কত হয়ে গেল? 6। এবার কি বলেছে? এ ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 67 ডিভাইডেড বাই জেড মাইন, আচ্ছা এক মিনিট, এখানে আরেকটা কন্ডিশন দিয়েছিল, জেড ইজ অলওয়েজ গ্রেটার দেন ওয়াই, জেড ইজ অলওয়েজ গ্রেটার দেন ওয়াই। জেড কি এখানে তো 3, এটা এখানে তো সব ক্ষেত্রেই বড় আছে, এখানে ওয়াই বড় হয়ে যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে না, এই দুটো হচ্ছে। তাহলে অল পসিবল ভ্যালুস কত হয়ে যাবে? 5টা। অল পসিবল ভ্যালুস অফ এন ইকুয়ালস টু বি, মানে বি এর ভ্যালু হচ্ছে কত? 5, ঠিক আছে? এবার কি বলছে? এ ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 67 ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়াই প্লাস 1, রিমাইন্ডার ইজ আর, ফাইন্ড দ্য ভ্যালু অফ আর প্লাস 1। আর প্লাস 1 এর ভ্যালু বের করতে বলছে হোয়ার, যেখানে বোথ জেড অ্যান্ড ওয়াই আর ম্যাক্সিমাম পসিবল, যেখানে জেড আর ওয়াই ম্যাক্সিমাম পসিবল। ম্যাক্সিমাম পসিবল কোথায়? মানে ওয়াই আর জেড এর সব থেকে বেশি ভ্যালু কোন দুটো নাম্বার, কোন দুটো ডিজিট চয়েস করলে আসছে? 9 আর 5, এছাড়া তো ম্যাক্সিমাম পসিবল ভ্যালু নেই জেড আর ওয়াই। তার মানে এবার তাহলে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ জেড অ্যান্ড ওয়াই কি আছে? 9 আর 5। তাহলে 9 আর 5কে দিয়ে আমি করব। তাহলে 4 টু দি পাওয়ার 67কে, 4 টু দি পাওয়ার 67কে আমি কি দিয়ে ডিভাইড করছি? জেড মাইনাস ওয়াই প্লাস 1, জেড মাইনাস ওয়াই প্লাস 1, জেড এর ভ্যালু কত? 9, মাইনাস ওয়াই মানে 5 প্লাস 1, তার মানে 4 টু দি পাওয়ার 67কে আমি 5 দিয়ে ডিভিজিবল করছি। তাহলে 5 দিয়ে ডিভিজিবল করলে কি করে বের করব? দেখো, 5 দিয়ে ডিভিজিবল করতে গেলে আমাকে দেখতে হবে যে
আমাকে দেখতে হবে যে 5 দিয়ে ভাগ করে আমি কখন রিমাইন্ডার 1 আনতে পারছি। কি করে 1 আনবো দেখো, আমি যদি 4 কে আলাদা করি তাহলে উপরে কি থাকছে 4 টু দি পাওয়ার 66, 4 দিয়ে 5 কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 4ই থাকছে, তাহলে এখান থেকে আমি কিছু করতে পারছি না। আবার যদি আমি এটাকে এইভাবে লিখি, ফোর ইন্টু 4 স্কোয়ার টু দি পাওয়ার 33 লিখতে পারি তো এইভাবে, 4 ইন্টু 4 স্কোয়ার টু দি পাওয়ার 33 এইভাবে লেখা যায় তো, হ্যাঁ কি না, লেখা যায় তো। আমার লক্ষ্য হচ্ছে আমাকে ভাগ করে রিমাইন্ডার 1 আনতে হবে। যে কিছু দিয়ে যা কিছু দিয়েই ভাগ করি আমাকে এমনভাবে সেটাকে সাজাতে হবে যাতে আমার রিমাইন্ডার 1 আসে। কি করে 1 আসবে দেখো, 4কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার আমার 4ই থাকছে। এবার 4 স্কোয়ারকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 4 স্কোয়ার কত, 4 স্কোয়ার 16, 16কে যদি আমি 5 দিয়ে ভাগ করি 3 5 15, রিমাইন্ডার কত থাকছে 1, রিমাইন্ডার কত থাকছে 1। তাহলে আমি বলতে পারি যে 5 দিয়ে যদি 4 স্কোয়ারকে যদি আমি ভাগ করি তাহলে আমার রিমাইন্ডার কত থাকছে 4 ইন্টু 1 টু দি পাওয়ার 33। তাহলে আমার এখানে এর ভ্যালু কত আসছে, এ কে যদি আমি এই পুরো 5 দিয়ে ভাগ করি তাহলে আমার রিমাইন্ডার কত আসছে, রিমাইন্ডার আসছে 4, কারণ 4 ইন্টু 1 টু দি পাওয়ার 33 মানে 4, তাহলে রিমাইন্ডার আসছে আমার কত 4। কি করে বের করলাম বুঝতে পেরেছো। আর রিমাইন্ডারের ভ্যালু হচ্ছে কত r ইকুয়ালস টু 4। আমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ r, r এর ভ্যালু r প্লাস 1 ইকুয়ালস টু কত 5, r প্লাস 1 ইকুয়ালস টু কত 5, ঠিক আছে। এইবার কি বলেছে, a ইকুয়ালস টু হোয়েন এত ডিভাইডেড বাই এত রিমাইন্ডার ইজ r, ফাইন্ড দ্য ভ্যালু অফ r প্লাস 1, find the value of r plus 1 where both z and y are maximum possible। আমার এখানে এর ভ্যালু এর সঙ্গে ডিনোট করতে বলেছে, তাহলে r plus 1 বের করার মানেটা কি আমি সেটাই খোঁজার চেষ্টা করছি। a ইকুয়ালস টু আমাকে বলেছে এত ডিভাইডেড বাই এত, রিমাইন্ডার ইজ r, রিমাইন্ডার বেরিয়ে গেল 4। ও আচ্ছা, এই পুরোটার কথা বলেছে, a ইকুয়ালস টু এই পুরোটা, a মিন্স এই পুরোটা, a equals to 4 to the power 67 divided by 5, remainder is r, find the value of r plus 1। এই পুরোটা মিলে হচ্ছে এর ভ্যালু, তাহলে r plus 1 করে তোমার কি আসলো, এর ভ্যালু 5, তাহলে আমাদের b ও 5 আসলো, a ও 5 আসলো, তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাচ্ছে a equals to b। বলো বুঝতে পেরেছো।